ঠাকুমা আপনার বয়স এখন কত? 95। 95? ফরিদপুরে? হ্যাঁ, নৈরবরি গ্রাম। ভূমিকম্প হয়েছিল সমুদ্রের পাড়ে যে বাঁধ, সেই বাঁধ কিছু কিছু জায়গায় ভেঙে গেছে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে এলাম ছোলদারি গ্রামে। ছোলদারি গ্রামের এক ঠাকুমার সঙ্গে আমরা কথা বলবো। ঠাকুমার আজ 95 বছর বয়স, কিন্তু ওনার জন্মভূমি মাটির টান আজও উনি ভোলেননি। এই বয়সেও উনি যেতে চান ওনার জন্মভূমিতে। তাহলে চলুন ঠাকুমার সঙ্গে সাক্ষাৎকার আমার সঙ্গে আপনারা শুনুন। ঠাকুমা নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার। ভালো আছেন তো? হ্যাঁ, ঠাকুমা আপনার বয়স এখন কত? 95। 95? হ্যাঁ, তা যখন আপনি ওই আগের যে আদি বাড়িটার কথা মনে আছে কিছু? এখন আছে কিছু কিছু। কিছু কিছু মনে আছে? তা কবে আসছিলেন আন্দামানে? আন্দামানে 49-এ। 49-এ? হ্যাঁ, এখানে কি তখন সেটেলমেন্টে আসছিলেন না? হ্যাঁ। তা ওই সময় কারা কারা আসছিলেন, কে কে আসছিলেন আন্দামানে যখন এসেছিলেন? আমরা যখন এসেছি আমার দাদা আর আমার বৌদি আর আমি 3 জন। বলেন আদি বাড়ির কথা, কোথায় ছিল, আর ওইখানে কি করে কাটতেন, আর কত বছর বয়সে এখানে আসছেন? আমি এখানে 11 বছর বয়সে এসেছি। মানে 11 বছর যখন বয়স তখন আপনি আন্দামানে আসছেন? হ্যাঁ, ও, আর আমার বিয়ে এখানে হয়েছে। হ্যাঁ। তা ওইখানে বাড়ি কোথায় ছিল মনে আছে? ওইখানে আমাদের বাড়ি হ্যাঁ, ফরিদপুর। ফরিদপুরে? হ্যাঁ, নৈরবরি গ্রাম, হ্যাঁ। পয়সারেনের কাছে কাছে। তো এই ঠাকুমার বড় ছেলের সঙ্গে একটু কথা বলবো। নমস্কার দাদু। ঠাকুমা বলছে ফরিদপুর। ফরিদপুরটা স্যার অ্যাকচুয়ালি কোন এলাকায় আছে? ফরিদপুরই খুলনা যেরকম ওই হ্যাঁ, বিভিন্ন ঢাকা, খুলনা, ময়মনসিংহ, ফরিদপুর খুবই সব জেলাই আর ফরিদপুরই জেলা। আমাকে ফরিদপুর আমার যেটা মানে মানে আমাদের যেটা আর কি মধুবংশে আমাদের বাড়ি হচ্ছে বরিশালে, তো সাতলা। তো আমাদের মামা বাড়ি ফরিদপুরে, তাই বললেন। তা ঠাকুমার নাম কি? আমার নাম সুলতা মধু। হ্যাঁ। তো মধু তো বিয়ের পরে হয়েছে, আগে কি ছিল? আগে ওরা জয়দার ছিল। জয়দার ছিল? তা বিয়ে কোথায়? এই সোলদারিতে হয়েছে? হ্যাঁ, সোলদারিতে। এখানে কত জায়গা কত পেয়েছিলেন? হ্যাঁ, জায়গা জমি কত পেয়েছিলেন? জায়গা 15 বিঘা মতো। ঠাকুমা যখন ওই পূর্ব পাকিস্তানে ছিলেন না, তো ওইখানে কিছু গল্প শোনান আমাদের। কি করতেন, কি করে কাটতো দিন টিন? ওখানে আমার ছোট বয়সে কি কাছে না, ছোটবেলায় কিভাবে কাটতো আর কি? স্কুলে গেছে? সে সময় তো না, আমি স্কুলে যাইনি। তো সেই কিভাবে কাটতো ওই সময় তো জানা নাই। স্কুলে যাইনি আমি তো 6-8 ভাইয়ের বোন। আল্লাহর জীবনে সবই যাইনি কোথাও। ওই ঠাকুমা ছিল, ওই ঠাকুমার সঙ্গে এসি করতাম, আর আমার জ্যাঠামণি। আমার বাবারে আমি দেখিনি। দেখেন নাই? আমি জন্মিবার আগে বাবা মারা গেছে। আপনার জন্মের আগে বাবা মারা গেছে? বাবা মারার মানে 4 দিন পরে আমি তাহলে আন্দামানে আপনি চলে আসলেন কেন? আমার দাদারা পালতো না, ওই দাদার সঙ্গে। বৌদি দাদা খুব ভালোবাসতো মানে। বৌদি দাদার হাত ধরে চলে আসছে? হ্যাঁ, আমি দাদারা ছাড়া থাকতে পারতাম না। আমার মেয়েটা ছাড়া আমি থাকতে পারতাম না। মানে পূর্ব পাকিস্তান থেকে আসার সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দিতে? 1-2 বছর পর? 1 বছর পরে, মানে ওইখান থেকে আসার 1 বছর পরে দিয়ে দিতে? একটু কাছাকাছি। আমার শ্বশুর বাড়ি সাতলায়, আর আমাকে বাড়ি হয়েছে ওই ফরিদপুর নৈরবরি গ্রাম। একটু একদিনে যাওয়া আসা যায়, তাই কাছাকাছি। আর দেশের ছেলে, তাই দেখে আমার দাদা। বিয়ের পরে আর গেছিলেন ওখানে? কোথায়? বাড়ি? মা? হ্যাঁ,
জান নাই? না, তো যাওয়ার ইচ্ছা হয়নি আর? ইচ্ছা হইলে দিয়ে যাবে কেটা। তো ওইখানে আছে কারা কারা? ওইখানে আমার দাদারা ছিল, এখন? এখন না। এখন আর নাই। কেউ নাই এখানে? আত্মীয় স্বজন কেউ নাই এখানে? আছে, আত্মীয় স্বজন আছে, আমি তো যাইতে ইচ্ছে করে, আর যাই কার সঙ্গে। যদি আমার বাবা যায়, এই যে কাকু রয়েছে, কাকুর সঙ্গে ঘুরে আসেন। কাকু যায় কই? কাকু ঠাকুমার যাওয়ার ইচ্ছা রয়েছে, একবার একটু নিয়ে যান। এখন শরীর স্বাস্থ্য মারও সেরকম নেই। আসলে একবার ত্রিপুরা গেছিলাম, তো ত্রিপুরা থেকে যাওয়া যেত, কিন্তু যেহেতু পাসপোর্ট ভিসা টিসা মার ছিল পাসপোর্ট বানানো, কিন্তু আমার পাসপোর্ট বানানো ছিল না, সেই জন্য যাওয়া হয়নি। ওর সাথে আমার পরিবার ছেলেরাও গিয়েছিল, তো তখন তো চাকরি করতাম, তখন ওই বিনা এত পাসপোর্ট না হইলে তো বিনা বিষয়ে গিয়ে তারপরে ভাড়া টাড়া করলে মুশকিল, সেই জন্য আর যাইনি। তো পরে তো এখন রিটায়ারমেন্ট হয়েছে, এখন পাসপোর্ট টাসপোর্ট হলে পরে যাওয়া যাবে। আমার শরীর স্বাস্থ্য সেরকম ভালো নয়, তো মোটামুটি দেখি যদি আগামীতে আমার ছেলেরা কয় ঠাকুমা বাংলাদেশে যাবো, পাসপোর্ট বানাবার, আবার পাসপোর্ট তো অনেক দিন ইয়ে গেছে, রিনিউয়াল করা হয়। আবার বানাইতে হবে। এখন বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি, এই পরিস্থিতিকে তো না শুধরানো পর্যন্ত বা ভবিষ্যতে কি হবে সেটা না জেনে জেনে তো আর বাংলাদেশের কথা এখন চিন্তাই করা যাচ্ছে না। এটাই হচ্ছে মূল কথা। আমরা একবার এই বাবু আর আমরা ত্রিপুরায় ঘুরে এসেছি। ত্রিপুরা মানে আমরা যেখানে গেছিলাম সেখান থেকে রাঙামাটির অর্ধেকাংশ হচ্ছে বাংলাদেশে, অর্ধেকাংশ হচ্ছে ত্রিপুরায়। তো রাঙামাটি থেকে যাতায়াত লোকজন করে হামেশাই, তো ওইখান থেকে খুব কাছে। রাঙামাটি বলতে তো একদম বর্ডারের কাছে, একদম বর্ডার মানে এপার ওপার আর কি। তো ওই বর্ডার দিয়ে লোকজন তখন যাতায়াত করতো। তারপরে ত্রিপুরার যে পাহাড়ি অঞ্চলে সেই যেখানে আনারসের চাষবাস গুলি হয়, আমরা যে সিজনে গেছিলাম সেই সিজনে আনারস গুলো বাংলাদেশে পাঠানো হতো, মানে নিয়ে যেত আর কি। তো যে গাড়িগুলি ট্রেকার গুলি যেত, তো সেইগুলি আরামে লোকজন যায় আসে, সকালে যায় বিকেলে আসে এরকম। তো সেরকম বাংলার মানে বাংলাদেশে মাটিতে পা দেওয়া যেত, কিন্তু ওই পরিবার নিয়ে গেছি, ছেলেবেলে নিয়ে গেছি, মাকে নিয়ে গেছি, সেই জন্য সেই ভয়তে আর যাইনি। পাসপোর্ট ছিল না, চাকরি বাকরি না থাকলে তাহলে তা সেই জন্য যাওয়া হয়। তো মা যেটা বলছে আর কি, তো ওইটা আমি একটু ডিটেলসে বলছি যে এখানে পুনর্বাসন হয়েছে 4950-তে ফুলদারি এলাকার পুনর্বাসন হয়েছে। জমি জমা যেটা এখানে দিয়েছিল সরকার, সেগুলি আবার করতে করতে সময় গেছে। তারপরে এখানে মূল ছিল যে তখনকার দিনে গ্রামগঞ্জে স্কুল কম ছিল, আমাদের ফুলদারিতে তখন স্কুল খুলেই গিয়েছিল। তো ছেলেপেলেরা যারা মোটামুটি একটু বড় ছিল তাদের তো জমি জমায় চাষবাসে লাগিয়ে দিয়েছে, আর যারা ছোট ছিল তাদেরকে স্কুলে পাঠানো। ওই স্কুল পাঠানো মানে কি, প্রাথমিক মানে ক্লাস 5 পর্যন্ত, তারপরে ক্লাস 8 পর্যন্ত। 8 এর পরে আর এই কোথাও ছিল না। কোচবিহারে যদি বাংলা মিডিয়াম, রবীন্দ্র বাংলা বিদ্যালয়, যারা হিন্দি মিডিয়ামে পড়তো তাদের বয়েজ স্কুল, মেয়েদের জন্য গার্লস স্কুল, এটাই ছিল মূল আর কি। তো যারা হায়ার স্টাডি করেছে, যারা পড়াশোনা করেছে তারা করেছে। পরে 1972-73-এ কোটমাট সিনিয়র সেকেন্ডারি স্কুল এখানে ফুলদারিতে খুললো, যেটা পরে বছর খানেক পরে কোটমাটে শিফট হয়ে গেছে। তারপরে ওই সিবিএসসির নতুন যেটা শিক্ষানীতি, আগে তো ক্লাস 11 পর্যন্ত ছিল, যেটা হায়ার সেকেন্ডারি বলা হতো। তারপরে যখন এই সিবিএসসির এই 12 ক্লাসেরটা শুরু হলো, তো তারপর থেকে তো বিভিন্ন জায়গায় স্কুল আপগ্রেড হতে থাকে, সেকেন্ডারি হয়ে গেছে। এখনো অসুবিধা নেই, কিন্তু তখনকার দিনে যেমন আমাদের সময় এইদিকে গ্রামগঞ্জে স্কুল ছিল না বলেই আমাদের কোটবিহার শহরে গিয়ে পড়াশোনা করতে হয়েছে। তো চাষবাসের কথা যেটা বলছিলাম, তো তখনকার দিনে হতো কি, যে বাড়িতে ছেলে পেলে বেশি সেই বাড়িতে চাষবাসের সুবিধা হতো, আর যারা বড় ছিল তারা বিশেষ করে জমি জমায় কাজকর্ম করতো। আর তখনকার ব্যাপার ছিল এই ধরনের
মানে আর্থিক বিপত্তি ছিল না বলতেই গেলে। জমিতে ফসল ফলানো হতো, তারপরে শাকসবজি যেটা বা সেটা বাড়িতে করা হতো। আর সমুদ্র, আর বাঙালি বলতেই মাছ ভাতের মাছে ভাতে বাঙালি। তো জমিতে ধান পান হতো, সবজিটা বাড়িতে হয়ে যেত। গরু বাছুর যারা পালতো জমি জমার কাজের জন্য আর দুধের জন্য, তো তাদের মোটামুটি সংসার চলে যেত। আর সমুদ্রের মাছ এই দিয়ে সংসার কাজকর্ম হতো। আর যারা পড়াশোনা করেছে পরবর্তীকালে তারা চাকরি বাকরি করেছে। আর এইভাবে পরিবার বড় হয়েছে, বিভক্ত হয়েছে। তারপরে সরকার একটা যেটা বাড়তি ফ্যামিলিকে যেটা নতুন করে জমি জমা সেটাও কিছুদিন দিয়েছে। তারপরে 1990-92 কথা বলবো, ওই পর্যন্তই সেটলারদের ঘরে ছেলে পেলেদের জমি জমা বা হাউস সাইড বন্টন করেছে। তারপরে 1992 পরে একবার হয়েছিল, যেটা 1996-তে লাস্ট বার বাড়তি ফ্যামিলিদের হাউস সাইড দিয়েছিল। প্রথমে ছিল হাউস সাইড 500, পরে সেটা করেছে 340 স্কোয়ার মিটার। আর পরবর্তীকালে যেটা 1996 সালে দিয়েছে 200 স্কোয়ার মিটার। আর 1996 পরে আজ পর্যন্ত কোনো জমি আর সরকারি ভাবে বন্টন হয়নি। লোকে অনধিকার অধিগ্রহণ করেছে সেগুলি আলাদা ব্যাপার, কিন্তু আর সরকারি ভাবে আর বন্টন হয়নি। তো এই পরিস্থিতি চলছে। তো তবুও ভারতবর্ষের অন্যান্য জায়গা থেকে আন্দামানে যারা বসতি স্থাপন করে বা বসবাস করছে, কাজকর্মের সূত্রে আন্দামানে এসছে, এখানে স্থায়ীভাবে বসবাস করছে, আমরা সবাই ভারতবর্ষের অন্যান্য জায়গা থেকে সুখেই আছি। কাকু, আমি আরেকটা কথা বলবো। আপনাদের এই যে জমিটা, ঠাকুমা, জমিটা তো দেখলাম একদম সমুদ্রের পাড়ে। সুনামিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি? সুনামির কথা বলতে গেলে এই যে এখন যে ঘরে বসে রয়েছি এটাই আমাদের যে জমি বন্টন করে, এটাই পুরনো ঘর। আর এইটাই মানে তখনকার দিনে যেটা চাষের জমি, সেই চাষের জমির সাথেই এক টুকরোকে আলাদা করে বাড়ি বলে অ্যালটমেন্ট করা হতো। তো এই যে যেখানে আমরা আছি এই ঘর হচ্ছে বাড়ির জায়গা, 800 স্কোয়ার মিটার। তো এইভাবে সুনামির সময় কি হয়েছে, আমরা এই ঘরেই ছিলাম। আর সুনামির সময় আমরা সুনামি জিনিস কোনোদিন আমরা ইতিহাসেও পড়িনি, আগে পরে শুনিও নি। হয়েছে সুনামি পৃথিবীতে বহুবার, কিন্তু আমরা কোথাও জিনিসটা কোনো বই খাতায় ছিল না, কোনোদিন আমরা এগুলি জানিনি। যে সকালবেলা ওই যে সেই যেদিন সুনামি হয়, সুনামির দিনে এই ঘরেই আমরা সব ছিলাম। তো ভূমিকম্প হয়েছে, যে বিছানায় ছিল তাকে ডেকে তোলা হয়েছে, যে এমনি উঠে গেছে। তো ভূমিকম্প হয়েছে, আমরা উঠেছি। তারপরে ওঠার পরে ওই ঘর বাড়ির বাইরে একটা ছোট চালা ঘর ছিল, যেখানে একটু রান্না বান্নার ব্যবস্থা ছিল একটু। তো সেই ঘরটা একটু ভেঙে গেছে, কাঠ হয়ে পড়ছে। তো সেখানে গ্যাস সিলিন্ডার ছিল। তো তাড়াতাড়ি করে সেগুলোকে করতে গিয়ে এদিকে অন্যান্য অবস্থা। ইতিমধ্যে কেউ বলেছে যে ঢেউ আসছে, জল আসছে। তো বাইরের দিকে তাকানোর আগেই ঢেউ আছড়ে পড়েছে। তো একটু মাত্রা কম ছিল প্রথমবার। তারপরে আমার পরিবারকে, মানে আমার স্ত্রীকে, মাকে, সবাইকে মোটামুটি কাগজপত্র দিয়ে এদিক করে, তখন গরু বাছুর ছিল, হাঁস মুরগি ছিল, সবকিছুই ছিল, পুকুরে মাছ ছিল, সবকিছুই ছিল। তো আর সেই বছরই চাষের সময় আমি নতুন মানে মহিন্দ্রা ট্রাক্টর, বড় ট্রাক্টর কিনেছিলাম। তো ট্রাক্টর দিয়ে আশেপাশে যারা চাষবাস করতে পারে না এরকম লোকের জমি আমি নিজে চাষবাস করেছিলাম। সুন্দর ফসল হয়েছিল। মানে 8 নম্বর ধান যেটা বলবো, C16 বলা, মানে বায়োলজিক্যাল নেম, কিন্তু আমরা 8 নম্বর ধান নামেই পরিচিত। তো সেই ধান সোনার মতো ফসল হয়েছিল। যে জমিগুলি করেছিলাম সেই জমিতে সমস্ত কাটা ধানগুলো জমিতে ছিল, যে একটু শুকোলে পরে যারা আমরা উঠোই, তারপরে ওগুলি বাড়িতে মলা হয় আর কি। তো সেগুলি পরে হবে, তো এরকম ছিল। তো সেই একটু পরে সমুদ্রের ওই যে ভূমিকম্প হয়েছিল, সমুদ্রের পাড়ে যে বাঁধ, সেই বাঁধ কিছু কিছু জায়গায় ভেঙে গেছিল। আর একটু পরেই তখন বাঁধ পর্যন্ত জল হয়েছে। এরকম অনেকবার হয়েছে যে অমাবস্যা পূর্ণিমার যে যখন জল বেশি বাড়ে, তখন একদম কখনো কখনো বাঁধ সমান সমান বা বাঁধ উপর ছাপিয়ে আসতো আর কি। তো সেইটা আমরা ভেবে আরো অত করিনি, কিন্তু একটু পরেই সেই বাঁধ ছাপিয়ে যখন জল জমিতে আসা শুরু করেছে, তখন আমাদের টনক ধরেছে। আর তখন এই যে এই ঘরে
ওই যে বললাম যে 8 নম্বর ধানের আগে যখন ছোট ধান, যেগুলি 90 দিন বা 100 দিন 120 দিনের ধান, সেগুলো যেখানে উঁচু জমিতে করেছিলাম, সেই ধানগুলো এখানে স্ট্যাক করা ছিল আর কি, মানে বস্তায় ভরা ভরা সমস্ত স্ট্যাকে, মানে মানে নতুন আর কি জাস্ট মলাই করে তোলা হয়েছে না, যেটা নতুন মানে কি 1.5 মাস 2 মাস হয়ে গেছে, ঝাড়াই পোছাই করে সমস্ত রাখা রেডি হয়েছে, করা হয়েছে মানে যেটা আমাকে ছোট ধান বলি। তো সেই ছোট ধানগুলো বাড়িতেই ছিল, আর পরে 8 নম্বর ধান উঠবে, সবকিছু হবে। তো সেই যখন সমুদ্রের জল উঠে ছাপানো শুরু করেছে, তখনই সবাইকে মানে জমির কাগজপত্র, ওই সমস্ত জিনিসপত্র দিয়ে, ভ্যালুয়েবল জিনিস যা ছিল ঘরে সমস্ত দিয়ে মাকে, মিসেসকে, বাচ্চাদের সমস্ত সবাইকে আহ, যেতে বলা হয়েছে, যে তোমরা সেফ যাও। আর আমি, আমার ছোট ভাই সুকুমার, আমরা দুজন রয়ে গেছিলাম, আর ছোট ছেলে ছিল। পুকুরে তখন মিষ্টি জলের মাছের চাষ তখনও আমরা করতাম। আমার পুকুরে ভালো সাইজের মাছ ফাছ ছিল, সেই মাছ ফাছ গুলো ওটা মা দেখতে গেছিল, তো মাকে বারণ করা হয়েছে ওদিকে না গিয়ে চলে যেতে আর কি, উঁচু উঁচু জায়গায়। যে এখন যে ঘরে বসে রয়েছি, যে এই পোর্শনটা একটা জানলা ছিল, সেই পুকুর যখন এই দরজা দিয়ে জল ঢুকেছে, তো এই পাশের এইগুলো একটু ভেঙে গেছিল, তো এর তলা দিয়ে মোটামুটি ওই ঘরের জিনিসপত্র গুলো সমস্ত ভেসে যাচ্ছিল, কোন রকম আটকে ফাটকে। ওই দরজা দিতে গিয়েছিলাম, দরজা দিতে পারেনি, ওই যে পিছনের দরজাটা। তো না দিতে পারা, যে জল ঢুকেছিল সেই পাশের দেওয়ালটা ভেঙে যে জায়গা হয়েছিল, সেই জায়গা দিয়ে একবার বাইরে গেছি, বাইরে থেকে যখন ভিতরে ঢুকেছি তখন ওই পুরোটা ভেঙে পড়েছে। ভাগ্যিস যে পার হয়ে গেছিলাম। তারপরে আর জিনিসপত্র এমন সেরকম কিছু করা যায়নি। তারপর ভারী জিনিসপত্র যেগুলো জলে ভেসে যাচ্ছিল, তো গেল। যেটা সেটা হচ্ছে মহিন্দ্রা ট্রাক্টরটা জলে ডুবেই রইলো। পরে সুনামির কিছুদিন বাদে সেইটা এখান থেকে উপরে নিয়ে গিয়ে তারপরে সেটা মেনটেনেন্স করা হয়, রিপেয়ার করা হয়। এখানে মানে সুনামির পর কতদিন পরে জল নেমেছে? সুনামির পরে মানে কি, জল পাড়টা ভেঙেই গিয়েছিল, তার মানে 24 ঘন্টায় দুবার জোয়ার হয়েছে আর দুবার ভাটা হয়েছে, তো জোয়ার ভাটা হতেই ছিল, মানে আর এটা পার বাঁধানো হয়নি। দীর্ঘ 1 মাস পর্যন্ত প্রায় আমরা পরে আর কি, সুনামি হয়ে যাওয়ার 4-5 ঘন্টা পরে আমরা সবাই, মানে এই অঞ্চলে সমুদ্রের পাড় দিয়ে যত লোক ছিল, সমস্ত লোক আমরা চলে গেছিলাম। তো এইখান থেকে চলে যাওয়ার পরে আবার একটা সামাজিক দায়িত্ব যেটা এসে গেছিল আমার উপরে, যে সুনামির যত লোক এই নিচু জায়গার থেকে উপরে চলে গেছিল, তাদের সেই কারুর ঘরে তো একদম সকালের ব্যাপার, কারুর ঘরে কেউ কোনো ঘরে চা খেয়েছে, কোনো ঘরে চা খাওয়া হয়নি। তারপরে একটা সামাজিক সুরক্ষার ব্যাপার ছিল, সমাজের লোকেদের সুরক্ষার ব্যাপার ছিল, সেইটা নিয়ে তারপরে এত লোকের খাবার দাবারের ব্যবস্থা করা। তো ওই সমুদ্রের চলদারি বাজারে যে দোকানপাট গুলি ছিল, সমস্ত জায়গায় জল টল ঢুকেই গিয়েছিল। তো মোটামুটি স্থানীয় হিসেবে এবং গ্রামে সবাই সম্মান করে, মানে সেই হিসেবে যে সমস্ত দোকানগুলিতে জল টল ঢুকে গিয়েছিল, মানে চাল ডাল ছিল, তো নিচের গুলো সমস্ত ভিজেই গিয়েছিল। তো এতগুলো লোকের খাবার দাবারের ব্যবস্থা করার জন্য সেই সমস্ত দোকানের মালিকেরা আর অপেক্ষা না করে, আমরা উপর থেকে যে ডাল চাল গুলি ছিল মোটামুটি সেখান থেকে কিছু নিয়ে, আর আমাদের পঞ্চায়েতের কিছু আর মন্দিরের কিছু যে বাসনপত্র ছিল সেগুলো নিয়ে দিয়ে গিয়ে দীর্ঘ 6 দিন আমরা মানে গ্রামীণ ভাবে গ্রামের লোকজন মিলেমিশেই করেছি। 6 দিন বাদে প্রশাসন আসে, কারা কোথায় আছে কিভাবে আছে সবকিছু। তো ছোলদারি স্কুল, যেটা আমাদের এখানে মিডল স্কুল, আজকে যেখানে নবোদয় বিদ্যালয় চলছে, তো ওর যে সামনে যে মাঠ আছে, সেই মাঠে আর কি অস্থায়ী শিবির আমাদের, মানে আমরাই তৈরি করেছি, মানে যার বাড়ি থেকে। দ্বিতীয় তৃতীয় দিনে এনওয়াই কে এসেছিল, ওরা কিছু ওই টার্পলিন নিয়ে এসেছিল, ত্রিপল টেন্ট, তো সেগুলো আমরা নিজেরাই খাটিয়ে ফাটিয়ে নিয়েছিলাম। ওই যুগ্ম ভাবে 5-6 ফ্যামিলি মিলে এক এক টেন্টে ছিলাম। তারপরে প্রশাসন আসলো, টেন্ট ফেন্ট দেওয়া শুরু করলো ইন্ডিভিজুয়াল, মানে পরিবার হিসেবে। তারপরে সেই মাঠে, খেলার মাঠে আমরা টেন্ট গুলি লাগিয়ে টাগিয়ে সেই সময়, তো এইভাবে ওখানে চলতে থাকে। তো এটা মে মাসের বোধহয় 9 তারিখ কি 10 তারিখ, যেটা ছোলদারিতে অস্থায়ী শিবির তৈরি হয়, মানে টেম্পোরারি শেল্টার ছোলদারিতে যেখানে তৈরি হয়েছিল, সেটা কনস্ট্রাকশন হয়ে মে মাস পর্যন্ত হয়। তো মেতে আমরা ওই ছোলদারি স্কুলের মাঠ থেকে আমরা ওই অস্থায়ী শিবির, যেটা টেম্পোরারি শেল্টারে শিফট হই। তারপরে যেটা পরের হয়েছে, ঠাকুমা, সুনামি হয়ে দেখতে দেখতে 20 বছর হয়ে গেল। সুনামি
সুনামি হয়ে 20 বছর হয়ে গেছে। 20 বছর কিন্তু হয়ে গেছে। এখন 20 বছর তো হবেই। তো বোঝাই যাচ্ছে না যে 20 বছর হয়ে গেল সুনামি হয়েছে। হ্যাঁ, তাই না? ওই সময় তো আমি দিদির বাড়ি মাছ দেখতে গেছিলাম। তাই ওই ভূমিকম্প হয়ে যাওয়ার পরে, মানে ভূমিকম্প হয়ে গেছিল তো। মানে পুকুর পাড়ে হ্যাঁ, জলে। পুকুর পাড়ে তো বাসায় নিয়ে গেছে। হ্যাঁ, তো সাঁতার পারতেন না? হ্যাঁ। সাঁতার পারতেন? মানে ভাসিয়ে নিয়ে যাওয়া মানে কি, বাকি তো এই জমিতেই হ্যাঁ। আমাদের মানে মানে পাড়ে দেখতে গেছিল, পাড় ভেঙে গেছিল, জলে পড়েছিল, সেইখান থেকে মাকে আবার পাড়ে উঠিয়েছে। আর তারপরে তো জমিতে ছিল। তারপরে আসলে থেকে তখন ছাগল, গরু, বাছুর, হাঁস, মুরগি সবই ছিল। ওই কৌতূহল বশত, বাড়িতে যাওয়া আর কি। কৌতূহল বশত হ্যাঁ। দেখতে যাওয়া আর কি, এটা গেল ওটা গেল এই চিন্তা করে। গেলাম বলিয়া ভাইকে বাসায় নিয়ে গেছে। হুম। মানে খড়, ধানের খড়গুলো রেখে দেওয়া হয় যে যখন এই গ্রীষ্মকালে যখন খাবারের অভাব হয়, তো ওই কুটো বা খড়গুলো ওগুলো গরু বাছুরকে দেওয়া হয়। গরুর খাবার না? হ্যাঁ, তো সেই খড়ের যে আমরা ঢেড়ি দিই আর কি। হ্যাঁ, তো সেইটাই পুরো ভেসে ভেসে চলে গেছিল। এখন কাটতেছে দিন। এখন তো এই অসুখ হইয়ে তো কোথায়? আপনি তো এখন তরতাজা রয়েছেন। হ্যাঁ। তো তরতাজা রয়েছেন। হ্যাঁ, এখন তো ঘরে, পুরানো ঘরে। এতদিন তো এই ছেলের কাছে ছিলাম। হ্যাঁ, দুই বলছি, আমি শুনেছি। হ্যাঁ। বললো যে ছিল আমার এখানে কিছু। হ্যাঁ, এখন আইসি এই ঘরে যে যাই। হুম, এখন একটু হাঁটতে হাঁটতে পারি, হুম, হাঁটি মাঝে মাঝে। হুম। তাড়াতাড়ি হাঁটতে ইচ্ছে করে। তাই? মেয়ে তো মানা করে, যদি পড়ে যাও। হুম, হাঁটা দিলে পরে গায়ে এত জোর হয়, যাইতে যাই। হুম। শ্বশুর বাড়ি কোথায় ছিল জানি? সাতলা বরিশাল। বরিশালের। হ্যাঁ। বরিশালে। মা, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। ভালো লাগলো। হ্যাঁ, হ্যাঁ। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? আর বেড়াতে আসবেন বাড়িতে, আমার বাড়িতে। আমাদের দেশের বাড়িতে জানো, হ্যাঁ, ছোট ছোট ধান হইতো। হ্যাঁ, জোয়ারি জল আসলে আইল কাটে গেছে, হ্যাঁ, চেয়ারা পারতো আমার জ্যাঠা। হ্যাঁ। চেয়ারা পারতো, ওই ছোট ছোট পুঁটি মাছ বাড়তো। পুঁটি মাছ? পুঁটি মাছ, হ্যাঁ। পুঁটি মাছ বাড়তো। ওই আবার আমি হাড়ি কাটিয়ে রেখে জ্যাঠার সঙ্গে হাঁটতাম। তাই? ওই মাছ আবার জল যোগ ছিল বড় বড়। জল যোগ? হ্যাঁ, যোগ? এই যে জলের উপর দিয়ে হাঁটতো আর গায়ে লাগতো। হ্যাঁ, খালের জল উঠছে, তখন সবাই খাওয়া টাওয়া দিয়ে মাছ ধরতে যেতে? না, তাহলে ওই ইসের বস্তা টস্তা ফেলাইতো, মাটি জল না ওঠে। ও, বাদ দিত। বান দিত। না তো ধান তলাই ধান হবে না। আমাদের সেইটা মনে আছে, ওই খালে ওই জায়গায় বান দিত। মাদারীপুর। মাঝারিপুর? মাঝারিপুরে খাল? খাল, ওই খালে বান না দিলে ধান থাকতো, তলাই দিত। সকালে কি খাইছেন আজকে সকালে চা বিস্কুট নাস্তা খাবেন না? খাইছি, ইডলি। ইডলি খাইছেন? ইডলি খাইছি। তারপরে এখন নাতি বুড়া রান্না করতেছে, আর ভাত খাবো। মানে দুপুর বেলায় না? হ্যাঁ। এখন আর মাছ টাছ ধরতে যাইতে পারেন না? যাই না ওদিকে কোথাও। পুকুরে কি কি মাছ আছে? হ্যাঁ, পুকুরে কি কি মাছ আছে সে আমি জানি না। আপনার পুকুরে? আমি জানি না কি মাছ হবে। আপনার পুকুর তো ওটা, আপনি জানেন না? পুকুরে আমি জানি না, আমি তো ফেলছি, ছেলেরা ফেলছে। ও, ভালো থাকবেন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ।